বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই নভেম্বর মাসের শুরু থেকেই আপনাদের কাছ থেকে আমি অনেকগুলো কমেন্ট পেয়েছি যে শীতকালীন পুকুর পরিচর্যা, মাছের টোটাল ব্যবস্থাপনা, এর A to Z বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। A to Z আলোচনা করার আগেই আপনাদেরকে আমি বলবো যে শীতকাল এই শব্দটাকে, এই চিন্তাটাকে মাথা থেকে প্রথমেই আমাদের ঝেড়ে ফেলতে হবে। কারণটা হলো, আপনি একটা চমৎকার সুন্দর একটা বাড়ি করলেন, ফ্লোরে টাইলস করলেন, এবং স্লিং খুব চমৎকার করে আপনি করলেন, কিন্তু চারপাশে বাউন্ডারি ওয়ালটা আপনি দিলেন না কিংবা বেড়াটা দিলেন না। তা আপনার এই ঘরটা কি বসবাসের উপযোগী হবে? মাছের জন্য তো পুকুরটা হলো তার বাড়ি। তো শীতকাল যেহেতু, এই সময়টায় আমাদের কিছু সমস্যা হয়। আমরা যদি একটু সচেতনতার সাথে এই বাউন্ডারি ব্যবস্থাটা আমরা করি কিংবা বেড়ার ব্যবস্থাটা করি, অর্থাৎ আমরা কিছু বাড়তি ব্যবস্থা গ্রহণ করি, তাহলে কিন্তু শীতকাল এই শব্দটা নিয়ে আমাদের ভাবতে হবে না। সাধারণত শীতকালীন সময় যে প্রবলেমগুলো হয়, এই প্রবলেমগুলো আমাদের আর হবে না। আমরা একদম গ্রীষ্ম বর্ষার কাছাকাছি পুকুরের টোটাল পরিবেশ এবং মাছের উৎপাদন বা বৃদ্ধি, এটা কিন্তু আমরা ঠিক রাখতে পারবো। শীতকালীন পুকুর পরিচর্যা এবং মাছের টোটাল ব্যবস্থাপনা করতে গেলে আমাদের তিনটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে। প্রথম হলো পুকুরের প্রাকৃতিক পরিবেশটাকে ঠিক রাখা। নাম্বার 2 হলো মাছের খাদ্য গ্রহণের মাত্রাটা ঠিক রাখা, অর্থাৎ তার খাদ্য গ্রহণের চাহিদাটাকে ঠিক রাখা এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা। নাম্বার 3 হলো পুকুরে এবং মাছের দেহে ভালো ব্যাকটেরিয়ার উৎপাদনটা বৃদ্ধি করা। তো যদি আমরা এই তিনটি বিষয় আমাদের মাথায় রাখি এবং এভাবে আমরা ব্যবস্থাটা গ্রহণ করি, তাহলে কিন্তু শীতকালেও আমাদের মাছ চাষ নিয়ে কোনো রকম বাড়তি টেনশন করতে হবে না। আমাদের মেডিসিন নির্ভর বা পরনির্ভরশীল আমাদের হতে হবে না। আজকে আলোচনা করব পুকুরের প্রাকৃতিক পরিবেশ আমরা কিভাবে ঠিক রাখবো, যাতে আমাদের পুকুরে বা অক্সিজেনের ঘাটতি না হয়, পিএইচ মান আমাদের ঠিক থাকে এবং বিষাক্ত যে গ্যাসীয় পদার্থ যার দ্বারা আমাদের মাছ আক্রান্ত হয়, এটা যাতে না হয়, পুকুরে ভালো ব্যাকটেরিয়া উৎপাদন যাতে বৃদ্ধি করা যায়, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এবং দ্বিতীয় পর্বে আলোচনা করব মাছের কোন ধরনের খাদ্য এই শীতকালীন সময় আমরা দিব এবং কেন দিব, এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কোন খাদ্যের মাধ্যমে আমরা বৃদ্ধি করব। শীতকালীন সময় আমাদের পুকুরে কি সমস্যা হতে পারে? প্রথম সমস্যাটা হলো পুকুরের পানিতে পুষ্টি পদার্থের ঘাটতি হয়। দ্বিতীয় সমস্যাটা হলো আমাদের অক্সিজেন এবং পিএইচ মান, এটাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি না। চতুর্থত হলো পুকুরে প্রাকৃতিক খাদ্যের উৎপাদনটা কমে যায়। এখানে ফাইটোপ্ল্যাঙ্কটন বা সবুজ উদ্ভিদকণাও কমে যায়। এখানে জুপ্ল্যাঙ্কটনের সংখ্যাটাও কমে যায়। 5 নম্বরে হলো ভালো ব্যাকটেরিয়ার উৎপাদনটা কমে যায়। এর জন্য আমাদের পুকুরে নাইট্রাইট হয়, পুকুরে অ্যামোনিয়া হয়, পুকুরে হাইড্রোজেন সালফাইড গ্যাস হয়। আর পুকুরে যখন হাইড্রোজেন, অ্যামোনিয়া এবং নাইট্রাইট এই প্রবলেমগুলো যখন হয়, তখনই আমাদের প্রাকৃতিক খাদ্যের উৎপাদনের শর্টেজ হয়, আমাদের ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ কমে যায়, আমাদের মাছ আক্রান্ত হয়। এখানে ফুলকা পচা বা ফুলকা ছিঁড়ে যাওয়া, ফুলকা সাদা হয়ে যাওয়া, ফুলকায় ক্ষত হওয়া, মাছের বা দেহে যে ক্ষত হয়, মাছের লেজ পচা, মাছের ড্রপসি, অর্থাৎ ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল যত প্রবলেম আছে, এটা এই সময়টা হয়। তার কারণটা হলো ঠান্ডা পানিতে ভালো ব্যাকটেরিয়ার উৎপাদনটা যেমন কমে যায়, তেমনি খারাপ ব্যাকটেরিয়া বা ব্যাড ব্যাকটেরিয়ার উৎপাদনটা কিন্তু এই সময় বেড়ে যায়। এবং ঠান্ডাকালীন সময় বা শীতকালীন সময় পুকুরে কিন্তু উকুন এবং হাঁসপোকা এর উপদ্রবটাও কিন্তু অনেক বেড়ে যায়। এই সময়টায় বাড়ার সম্ভাবনা এই সময় বেশি থাকে। কারণ
ভালো ব্যাকটেরিয়া উৎপাদনটা যখন কমছে, তখন আমার পুকুরে যে ডিপোজিট যে জৈব পদার্থ, অর্থাৎ আমার মাটির ভিতরে যে জৈব পদার্থ আছে, আমার মাছের মল, আমার ওয়েস্টেজ খাদ্য, কিংবা আমার ফাইটোপ্ল্যাঙ্কটন বা সবুজ উদ্ভিদকণা যদি কখনো মরে যায়, এটা মরে যখন পুকুরের তলানিতে জমে, এরও পচন প্রক্রিয়াটা কিন্তু ঠিকভাবে সম্পন্ন হয় না। আর এটা না হওয়ার কারণেই আমাদের পুকুরের তলানিতে এই বিষাক্ত গ্যাসীয় পদার্থের উৎপাদনটা বেড়ে যায়। এজন্য আমাদের পরিবেশও নষ্ট হয় এবং মাছও ক্ষতিগ্রস্ত হয়। তা আমাদের প্রথম কাজ হলো এই গ্যাসীয় পদার্থগুলোকে আমাদের নিরসন করতে হবে। এজন্য আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। হাইড্রোজেন সালফাইড যদি পুকুরে হয়, আমরা কিভাবে বুঝবো? কারণ এই গ্যাসটা হলো একটা বর্ণহীন এবং গন্ধহীন গ্যাস। আমরা যদি পুকুরে হরহা টানি, কিংবা একটা রড বা একটা কাঠের সাথে একটা রড বেঁধে একটু রশি দিয়ে পুকুরের মধ্যে আমরা ছুঁড়ে ফেলে রশিটা টেনে নিয়ে আসি, তখন আমরা দেখব যে এখান থেকে বুদবুদ উঠতেছে এবং পুকুরের তলানিতে যে কাদার উপরে যে একটা সরের মতো স্তর যেটা পড়ে, এটা যদি কালো হয়, অনেক সময় কাদাটাও কালো হয়, তাহলেও আমরা বুঝবো যে আমাদের হাইড্রোজেন সালফাইড গ্যাস এখানে হয়েছে, আর এটা যথেষ্ট পরিমাণে বিষাক্ত এবং ক্ষতিকর আমাদের মাছের জন্য। এই গ্যাসটাই অনেক সময় গন্ধ হয়, অনেক সময় গন্ধ হয় না। যদি পচা ডিমের মতো গন্ধ আসে, তাহলে বুঝবেন যে এখানে অ্যামোনিয়া এর সাথে যুক্ত হয়েছে, এজন্য গন্ধটা আসছে। এবং আরেকটা বড় সমস্যা হলো যে পুষ্টি পদার্থের ঘাটতি। এটা কিন্তু শীতকালীন সময় হয়েই থাকে। আর পুষ্টি পদার্থের ঘাটতি হওয়ার জন্য আমরা কিন্তু আমাদের পানিটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যায়, পানিটা সাদা হয়ে যায়। আমরা পানির যে রং, সবুজ রংটা, এটা কিন্তু ধরে রাখতে পারি না। আর এজন্যই আমি এর যে আগের পর্বটা, অর্থাৎ এই পর্বটা ছিল মাত্র একটি মিশ্রণই শীতে মাছের 50 ভাগ নিরাপত্তা। এই ভিডিওটায় আমি ইস্ট এবং চিটাগুড় এর মিশ্রণ দিয়ে একটা ফার্মেন্টেড উপাদান তৈরি করে পুকুরে প্রয়োগের জন্য এই ভিডিওটা আমি বিস্তারিত আলোচনা করেছি। তো এই উপাদানটা যদি আমরা পুকুরে ব্যবহার করি, তাহলে আমাদের পুষ্টি পদার্থের ঘাটতিটা অন্তত শীতকালীন সময় আমাদের পুকুরে হবে না। আমাদের পুকুরের পানির রংটা কখনো ব্ল্যাঙ্ক হবে না, এটা সবসময় সবুজ থাকবে। তো এই উপাদানটা আমরা শীতকালে ব্যবহার করব। তো শীতকালে আমাদের প্রথম কাজ হলো, যদি আমরা এয়ারেটর ব্যবহার করতে পারি তাহলে এয়ারেটর ব্যবহার করব। আর যদি এয়ারেটর না থাকে, আমি পুকুরের পানিটাই একটু পুকুরে বা দুপুরবেলা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা 2 ঘন্টা আমি পানিটা দিলাম, বা সেটা করতে পারি। বা যে কোনো কায়দায় একটু বাঁশ দিয়ে পানিতে পিটিয়ে বা একটু যে কোনোভাবে ঢেউ তুলে, অর্থাৎ প্রতিদিন এই কাজটা যদি করতে পারি, তাহলে সবচেয়ে ভালো। এই এয়ারেশন বৃদ্ধির যে কাজটা, এই কাজটা আমাদের করতে হবে। দ্বিতীয় কাজটা হলো পুকুরে পানির যে স্তর, এটা শীতকালীন সময় যেন কোনোভাবেই 5 ফিটের নিচে না আসে, পানিটা একটু বাড়তি রাখতে হবে। যদিও শীতকালীন সময় আমাদের পুকুরের পানিটা 2টি ভাগে ভাগ হয়ে যায়। নিচের যে ভাগটা, এই ভাগের পানিটা একটু ঠান্ডা বেশি থাকে, এখানে অক্সিজেনের ঘাটতিটা হয়, এবং উপরের ভাগে অক্সিজেনের ঘাটতিটা দিনের বেলা কম হয়। তবুও পানিটা বেশি রাখতে বলছি এজন্য যে পানি যদি কম থাকে, তাহলে দিনের বেলা আমি যথেষ্ট অক্সিজেন সাপ্লাই পুকুরে আমি পাবো, কিন্তু রাতের বেলা যখন ঠান্ডার মাত্রাটা বাড়বে, তখন কিন্তু আমার পুকুরের অক্সিজেন ফল্ট করবে খুব দ্রুত, যেটা আমার মাছের জন্য ক্ষতিকর। এরপরে প্রথম এবং প্রধান কাজ হলো সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোডা বা বেকিং সোডা, যে নামে চেনেন, এই সোডাটা আমাদের পুকুরে ব্যবহার করতে হবে। এটা শতকে সর্বনিম্ন 15 থেকে 20 গ্রাম। এবং যদি পানির স্তরটা বেশি হয়, দেখেন পুষ্টি পদার্থে যথেষ্ট ঘাটতি রয়েছে, পানিটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আমার বড় মাছ আছে বা মাছের মজুদ ঘনত্ব বেশি আছে, সেক্ষেত্রে পরিমাণটা কিন্তু আপনারা একটু বাড়াতে পারেন। এটা হলো এখন এই যে নভেম্বর বা ডিসেম্বরে আমরা যে প্রাথমিক যে কাজটা করব, অর্থাৎ প্রথম ভাগই আমি আমার মাছের যে বাড়ি, অর্থাৎ আমার যে পুকুরটা, এর আমি বাউন্ডারিটা তৈরি করে ফেলবো, যাতে আমার মাছের কোনো সমস্যা শীতকালীন সময় আসতে না পারে। এরপর আমি তো
মাসিক পরিচর্যা বা অর্ধমাসিক পরিচর্যা সেটা আমি করবই। এর 1 দিন বা 2 দিন পরে আমি সেখানে ব্যবহার করব লবণ। প্রতি শতকে সর্বনিম্ন 250 গ্রাম, আমি 300 গ্রাম, 400, 500 গ্রামও ব্যবহার করতে পারি। লবণ ব্যবহার করতে কেউ ভয় পাবেন না। লবণ দিলে পুকুরের প্রাকৃতিক ভারসাম্য আরো ভালো থাকে, মাছের দেহটা ভালো থাকে, মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, মাছ ভালো থাকে। এজন্য লবণটা নিয়েও কার্পণ্যতা করবেন না। এবং সাথে ছাই, চাইলে আমরা লবণ এবং ছাই একই সঙ্গেও ব্যবহার করতে পারি, তাতেও কোনো সমস্যা নেই। 1 দিন পরে আমরা এখানে ব্যবহার করব চুন। তো চুন আমরা দুটো ভাগে ব্যবহার করব। একটা হলো আমার পূর্বে একটা ভিডিও দেয়া আছে যে মাছের রোগ প্রতিরোধে চুন হলুদের জাদুকরী রোগ প্রতিরোধ ক্ষমতা, এই মর্মে একটা ভিডিও, এই ভিডিওটা দেয়া আছে। এটা দেখে আমরা ব্যবস্থা নিব। তো যারা আপনার এই চুন হলুদের যে মিশ্রণটা এটা ব্যবহার করবেন না, শুধু চুনটা প্রয়োগ করবেন, তাদের টার্গেট হলো প্রতি শতকে 500 গ্রাম চুনের প্রয়োগ। প্রথম ভাগে হলো 300 গ্রাম, অবশ্যই পাথুরে চুন। এটাকে গুলে গরম গরম অবস্থায় ছেঁকে একদম পাতলা করে আমি গুলে দিলাম। ঠিক তার 1 সপ্তাহ পরে বাকি 200 গ্রাম আমরা এই 500 গ্রাম চুন প্রয়োগ করলাম। আর যারা চুন হলুদের এই দ্রবণটা বা মিশ্রণটা পুকুরে ব্যবহার করবেন, এই ভিডিওটা আপনারা অবশ্যই একটু দেখে আসবেন, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে এবং মাছকে রোগমুক্ত রাখতে এই যে চুন হলুদের যে মিশ্রণটা কিন্তু চমৎকার একটা কার্যকরী মিশ্রণ। আমি চাই যে আপনারা এই মিশ্রণটা তৈরি করে আপনারা পুকুরে ব্যবহার করেন। আর যারা এই মিশ্রণটা ব্যবহার করবেন তাদের 200-250 গ্রাম বা সর্বোচ্চ 300 গ্রাম চুন আপনারা ব্যবহার করলেন। তার 3 থেকে 4 দিন পরে চুন হলুদের এই মিশ্রণটা আপনারা পুকুরে প্রয়োগ করলেন। এই মিশ্রণটা দিলে পরে আপনাকে বিভিন্ন ফাঙ্গাল, ব্যাকটেরিয়াল বা ক্ষত যে কোনো প্রবলেম নিয়ে, মাছের কোনো রোগ নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না, কোনো মেডিসিন আপনাকে প্রয়োগ করতে হবে না। তো যারা এই মিশ্রণটা ব্যবহার করবেন না তারা 500 গ্রাম চুন দুটো ভাগে ভাগ করবেন, 300, 1 সপ্তাহ পরে 200 গ্রাম। আর যারা চুন হলুদের মিশ্রণটা প্রয়োগ করবেন তারা 200 থেকে 300 গ্রামের ভিতরে, এটা আপনার পুকুরের অবস্থাটা বুঝে আপনি প্রয়োগ করবেন। তারপরে আপনি এই চুন হলুদের এই মিশ্রণটাকে পুকুরে প্রয়োগ করলেন। চুন অথবা এই মিশ্রণটা দেওয়ার 3 থেকে 4 দিন পরে বা 5 দিন পরে, 3 দিনের আগে নয়, 3 থেকে 5 দিনের ভিতরে আপনারা এখানে কিছুটা পরিমাণে সার প্রয়োগ করতে পারেন। যাদের পুকুরে কাদার পরিমাণটা একটু বেশি আছে তাদের জৈব সারটা দেওয়ার দরকার নেই, তারা শুধু রাসায়নিক সারটাই ব্যবহার করবেন। আর যাদের কাদার পরিমাণটা কম বা জৈব পদার্থের ঘাটতি আছে তারা জৈব পদার্থ খুব অল্প পরিমাণে প্রয়োগ করবেন। আমরা গ্রীষ্ম বর্ষায় যেরকম বেশি পরিমাণে জৈব পদার্থটা দেই, এতটা দেয়া যাবে না, কারণ যেহেতু শীতকালে আমাদের জৈব পদার্থের পচন প্রক্রিয়াটা খুব স্লো গতিতে হয়। এই জন্য আমরা অল্প পরিমাণে জৈব সার প্রয়োগ করতে পারি যদি প্রয়োজন হয়। সাথে প্রতি শতকে 15 থেকে 20 গ্রাম ইউরিয়া, 30 থেকে 40 গ্রাম টিএসপি, এর চেয়ে বেশি দরকার হবে না। কারণ যদি আমি বেশি রাসায়নিক সারটা ব্যবহার করি তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এরপরে আমরা ব্যবহার করব চিটাগুড় এবং ইস্ট ফার্মেন্টেশন যে দ্রবণটা, যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছি, এই দ্রবণটা আমরা অবশ্যই ব্যবহার করব যাতে আমার পুকুরে পুষ্টি পদার্থের কোনো রকম কোনো ঘাটতি না হয়, আমার ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটনের কোনো ঘাটতি যাতে না হয়। এর 1-2 দিন পরে আমরা সেখানে ইএম ব্যবহার করতে পারি, আমরা হাতে তৈরি প্রোবায়োটিক ব্যবহার করতে পারি, আমরা বাজার থেকে কেনা প্রোবায়োটিক ব্যবহার করতে পারি। তবে এই সময়টায় ইএম এবং হাতে তৈরি প্রোবায়োটিক দুইটাই যথেষ্ট পরিমাণে ইফেক্টিভ। ইএমটা সবচেয়ে বেশি ইফেক্টিভ এবং এর উৎপাদনের খরচাটাও যথেষ্ট পরিমাণে কম। ইএম তৈরির উপরেও আমার ভিডিও চ্যানেলে দেয়া আছে। আর যারা
প্রোবায়োটিক অথবা এই বাজারের প্রোবায়োটিক আমরা ব্যবহার করতে চাচ্ছি না, তারা কিন্তু অবশ্যই আমরা পুকুরে খড় ব্যবহার করব। মাসে প্রতি শতকে 1 কেজি করে শুকনো খড় পুকুরে প্রয়োগ করার জন্য। কারণ শুকনো খড় আমাদের ফাইটোপ্ল্যাঙ্টনের উৎপাদন, জুপ্ল্যাঙ্টনের উৎপাদন, এক ধরনের প্রোবায়োটিকের কাজ করবে হলো এই শুকনো খড়। তা আমরা যদি এই শীতকালীন সময় এই পুকুর পরিচর্যার যে বিষয়টা, এটা যদি আমরা ঠিক রাখি, অর্থাৎ আমরা এই বিষাক্ত গ্যাসীয় পদার্থ এটার উৎপাদনটা যদি আমরা হতে না দেই বা এটাকে আমরা সহজে নিরসন করি, আমরা যদি একটু এয়ারেশন দিয়ে পানিটাকে অক্সিজেনের বৃদ্ধিটা আমরা রাখি, আমরা সোডিয়াম বাইকার্বনেট দিয়ে পিএইচ এবং অক্সিজেনের যে ভারসাম্যটা এটা যদি আমরা রক্ষা করি এবং বাকি উপাদান যেগুলো বললাম এগুলো যদি আমরা প্রয়োগ করি, তাহলে শীতকালীন সময় আমাদের শীত নিয়ে আমাদের ভাবতে হবে না। পুকুরের প্রাকৃতিক পরিবেশের কখনো বিপর্যয় হবে না ইনশাল্লাহ। আমরা শীতকালীন সময় গ্রীষ্মকালের মতো গ্রীষ্মকালের কাছাকাছি একটা পুকুরের পরিবেশ পাবো এবং আমাদের মাছের উৎপাদন রোগমুক্ত একটা ভালো মাছ আমরা পুকুর উৎপাদন করতে পারবো। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। দ্বিতীয় পর্বটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের মাছ চাষ ভালো হোক, আপনারা মাছ চাষে অনেক বেশি সফল হন, লাভবান হন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।